মানে উনি একজন সিভিলিয়ান এবং খুব ভালো প্রোগ্রামার, কম্পিউটার প্রোগ্রামার। উনি নাকি ওই দিন আশরাফকে ফোন দিয়েছে দুপুরের দিকে, ফোন করে বলেছে যে ভাই আমি তো মানে আমার মানে এটা মানে তাকে এটা শেয়ার করেছে, সেটা হলো যে সেই সময় নাকি ডিজিএফআই বেশ কিছু কম্পিউটার অপারেটর বা প্রোগ্রামারদেরকে হায়ার করেছিল এবং তারা একটা অপারেশন রুমে ছিল। মানে প্রথম যখন ফার্স্ট কিলিংটা হয়ে যায় সকাল 8টা 9 11টার মধ্যেই মানে বেশিরভাগ লোক মারা যায়, এরপর অনেকে অনেক জায়গায় ছড়িয়ে যায় এবং এটা ওরা আগে থেকেই জানতো যে এরা তো বিভিন্ন কোর্স ক্যাডার করা অফিসার না, কমান্ডো অফিসার আছেন, হ্যাঁ, কেউ কারো বাসায় লুকিয়েছিলেন, কেউ নাকি আমরা শুনেছি যে কবরস্থানের মধ্যে মাটি খুঁড়ে বসে নিজের যান বাঁচানোর চেষ্টা করছে, বিভিন্ন জায়গায় লুকিয়েছিলেন। এন্ড দে নিউ যে এখানে একটা লোককেও স্পেয়ার করা যাবে না, মানে সবাইকে মারতে হবে। তো সেটার জন্য ওনারা নিশ্চয়ই যে জায়গা থেকে ফোন করবেন হেল্প চাইবেন, দ্যাটস ফর শিওর। তো ওনারা যখন কল করছেন ওই কল নাম ইয়েটা ধরে তাদের জিআর বের করে দেওয়া ছিল এই প্রোগ্রামারদের কাজ। কিভাবে কি টেকনোলজি আমি জানি না, হ্যাঁ, কিন্তু আমি মনে করি না যে আশরাফ আমাকে মিথ্যা বলেছিল। এন্ড এবং তখন বললাম যে ওনারা কি মানে দেখেছেন যে কে ওনাদেরকে বলছে না, ওরা একটা ভয়েস শুনতে পেয়েছে শুধু, ওরা নাকি সবাই একসাথে বসেছিল। ওরা মানে যেই লোকটার একটা ইয়ে দেওয়া হচ্ছিল তখন মানে যে লোকটার মানে নাম বলা হচ্ছিল যে বা এর নাম্বার থেকে বা এই কল থেকে একটা ইনফরমেশন তাদেরকে দিচ্ছিল, ওনারা জিআর বের করে দিচ্ছিলেন, তখন ওই সবগুলো জমান গিয়ে ঠিক ওই পয়েন্ট থেকে ওই লোকটাকে বের করে তাকে মারছিল। এরকম বর্ণনা পরবর্তীতেও আমি পরদিন যখন আমি সার্চ এন্ড রেস্কিউ অপারেশনে যাই, যেহেতু আমি জিনিসটা 24 তারিখ রাতে শুনেছি, আমি নিজে পার্সোনালি ইনভেস্টিগেট করি, যেটা যেহেতু আমি শুনেছি মানে আসলে তখন কোনো কিছু যে এখন যেমন একটা অবস্থা গেল না কিছুদিন আগে, এটা গুজব তো এটা রাইট, তখন আমাদের অবস্থা তাই ছিল যে এটা বলেছে কিন্তু আসলে কি সত্যি নাকি আমাদেরকে বিভ্রান্ত করার জন্য বলেছে, এরকমটাও মনে হচ্ছিল। যে যাই হোক ওই দিনকার রাতের ঘটনা, এই ঘটনাটা খুব ইম্পর্টেন্ট আমার জন্য, যে আশাবী কথাটা আমাকে বললো এবং সিরিয়াসলি বললো, এবং যে রিলেটিভটার নাম সে আমাকে বললো সে মিথ্যা কথা বলার লোকরা বা কথা না আর কি। এন্ড দেন পরদিন ছিল 26 তারিখ সকালবেলা আমাদের জানানো হলো যে আমরা অপারেশনে যাচ্ছি। কি অপারেশন? এখনো বিভিন্ন জায়গায় পরিবারগুলো আটকা পড়ে আছেন, তাদেরকে আমাদের বাঁচাতে যেতে হবে। সো ইয়ারা আগেই আছেন, আমাদের প্রথম কাজ হবে আবাহনী মাঠে যাওয়া। আমরা এখান থেকে বিভিন্ন বাসে, লরিতে এবং জিপে করে আমাদের অলমোস্ট ফুল ব্যাটালিয়ন মানে যারা ওখানে প্রেজেন্ট ছিল তারা যাবেন, এবং ওখান থেকে মানে বিভিন্ন টিম গুলা ভাগ হয়ে কেমন করে অপারেশন করবেন সেরকম একটা ব্রিফও আমি পেলাম। আমার স্পষ্ট মনে আছে যে একটা সাদা কাগজে মেজর মাহবুব স্যার ছবি আঁকলেন যে স্যারের সাথে আমার যে টিমটা আমি যেভাবে কাজ করবো আর কি, সেটা হচ্ছে যে আমরা ঢুকে কোথ বা যেটা আর কি অস্ত্র যেখানে থাকে অস্ত্রাগার সেটার কন্ট্রোল নিব, সেখানে অ্যামিউনিশন ডাম থাকবে সেটার কন্ট্রোল নিব। আমাদের বেসিক্যালি এতটুকুই কাজ, এই ডানে কতটুকু রাস্তায় কতটুকু যেতে হবে, এর মধ্যে কেউ গুলি করলে কি করতে হবে। তো প্রথমে আমাদের প্রশ্ন আসলো যে সবার তো জ্যাকেট লাগবে, বুলেট প্রুফ জ্যাকেট লাগবে। তো ইঞ্জিনিয়ার্স ইউনিট গুলাতে আসলে এই ধরনের অবস্থার জন্য তো সেনাবাহিনী ঠিক প্রস্তুত থাকে না। আমাদের তো ফিল্ড ওয়ার্কের জন্য মানে এমনই একটা অ্যাবনর্মাল ঘটনা, এমন একটা আকাশ থেকে পড়া অদ্ভুত ঘটনা, আমাদের কাছে বুলেট প্রুফ জ্যাকেটও ছিল না। সেই জ্যাকেট অন্য ইয়ে থেকে আনানো হয়েছিল, ময়মনসিংহ থেকে মনে হয় দুপুর নাগাদ একটা ইউনিট থেকে খুব জরুরি ভিত্তিতে আনানো হয়েছিল। শুধু আমরা যারা অফিসার, যারা মানে রিয়েলি ভেতরে ঢুকবো তাদেরকে একটা করে বরাদ্দ দেওয়া হলো। সিও পড়লেন, সাদা পড়লেন, আমি পড়লাম। তো সেখানে প্রথমে আমাদেরকে এটা মনে আছে যে ব্রিগেডিয়ার ওয়াহিদ স্যার, কথার মাঝখানে আসলে একটু ব্যাক কথা বলি, এটা একটা আশ্চর্য কথা, আমি পরে এর জন্য বলে রাখছি যে আমাদের যতটুকু আমি জানি যে সিগন্যালস এর ব্রিগেড কমান্ডার এবং আমাদের যে ব্রিগেড কমান্ডার দুজনই কিন্তু নতুন পোস্টেড ছিলেন। মানে এই ঘটনাগুলো একটু আশ্চর্য না, সবাই নতুন পোস্টিং। আমাদের যে সিও মেহেদি স্যার কোনো কথা নেই বার্তা নেই, এইভাবে সিওদের পোস্টিং হয় না। একদম 7 দিন আগে মানে আমরা কোনো টাইম পেলাম না, একদিনের মাঝখানে ব্রিগেডের পোস্টিং হয়ে চলে গেল। মানে এরকম অনেকগুলা পোস্টিং আমরা দেখেছি। তো ওয়াহিদ স্যারকে আমার মনে হয়নি যে হি ইজ রিয়েলি মানে ইন পেইন, মানে ওনার ইয়ে ছিল, ওনার কোর্সমেটও ভেতরে ছিল, কিন্তু আমাদের তো জুনিয়র, আমাদের তো কোনো কোর্সমেট নাই। কিন্তু আমরা যেভাবে কান্না করছি, চিৎকার করছি, রেগে যাচ্ছি যে আমরা কেন এখনো ভেতরে ঢুকিনি, এটা আমি আমাদের দেখিনি। আমি জানি না তার কারণ কি, কিন্তু উনি আমাদেরকে ডাকলেন, সবাইকে আমরা সবাই ফলো ইন করলাম। তুমি প্রথমে বললেন যে আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। তোমার এটা স্পষ্ট মনে আছে, আমার বলতে হবে, আসলে সত্যি কথা একটা না একটা সময় বলতেই হয়। এটা আমাদেরকে খুবই কষ্ট দিল, যেটা কেমন কথা,
এটা ভালো হয়েছে, যেটা হয়েছে সেটা ভালো হয়েছে, হয়তো আমি কিছু মিন করতে চাইছি কিনা জানি না, কিন্তু আমরা ওই এবং তোমরা ধৈর্য ধরো, তোমরা শান্ত হয়ে, এত বেশি উত্তেজিত হওয়ার কিছু নাই। এমআইএসটি অফিসার তোমাদেরকে কে আসতে বলেছে? তোমরা কেন আসছো? তোমাদের তো এখানে অ্যাটাচমেন্ট না, তোমরা কেন বলছো না স্যার আমরা আসছি, আমাদের এখন পড়াশোনা করার দরকার নেই, আমরা এখন ইয়েদেরকে ভাই বাচ্চাদের বাঁচাতে যেতে হবে। এটা কিসের আবার কিসের আবার বিদ্রোহ, কি কথা এগুলো? তেমন কতগুলো জিনিসপত্র হলো আর কি। তারপরে ফাইনালি আমরা বাসে করে আবহাওয়া বাসে গেলাম। এই ভদ্রলোক এখন কোথায়? ওই হোয়াইট শার্ট কোথায়? আমি আসলে জানি না। আমি গত 15 বছর ঠিক কোনো কি এক অভিমান বা কি এক কষ্ট আমি জানি না, আমি কোনো খবরই নেইনি যে কে কোথায় আছেন। কারো পেছনে লাগতে যাইনি, কোনো কিছু করতে যাইনি, কারণ আমাদের এটা ছিল যে আমরা হেরে গেছি, আমরা কাউকে বাঁচাতে পারিনি, সবাই মারা গেছেন অ্যাবসলিউটলি। ধরে যারা বাঁচার কথা ছিল, যারা ট্যাঙ্কি নিচে চলে গেছেন, তাদেরকে ধরে মারতে হলো। ফেলিয়ারের তো একটা সীমা থাকা দরকার। এটা ফেলিয়ার অ্যাবসলিউটলি, ইনফ্যাক্ট দে ডাইড ইন আওয়ার কাস্টডি। দ্য ট্রুথ ইজ, আমরা কর্ডন করেছিলাম, ভেতরে কিলিং হলো, আমাদেরকে ভুল ইনফরমেশন দেওয়া হলো যে আদেশের জন্য অপেক্ষা করো। কোন সিভিলিয়ান বাসে থাকতো, আমার কাছে তাই মনে হয়েছে। লাস্টে আমার মনে হচ্ছে যে স্যার দে ডাইড ইন আওয়ার কাস্টডি। আমরা চারদিকে 2 কিলোমিটার দূরে যে বললেন সুমন স্যার, তাদেরকে অর্ডার দেওয়া হলো যে 2 কিলোমিটার দূরে তোমরা চারদিকে কর্ডন করে রাখো। সমস্ত সিভিলিয়ানদেরকে ওখান থেকে সরিয়ে ফেলা হলো। কেউ ভিডিও করবে, ছবি দিয়ে করবে, তার কোনো উপায় থাকলো না। এই লোকগুলো অসহায়ের মতো মারা পড়লো। তো আচ্ছা, এটা হয়তো বা আমি ওয়াহিদ স্যারের বিষয়টা যে এই জন্যই আসলো যে স্যারকে আমরা ওরকম কষ্ট পেতে দেখিনি। পরবর্তীতে আমি যখন চাকরি ছেড়ে দিই, আমি ওনার ইন্টারভিউতে গিয়েছিলাম এবং এই বিষয়ে ওনাকে কিছু কথা বলি যে আপনার এক্সপ্রেশন বা ইয়েটা আমার কাছে ভালো লাগেনি, সেটা আমি ওনাকে বলেছিলাম। তো তারপর আমি গল্পটাতে আসি, আপনি তো ফেসবুকে আমার সেই পোস্টটা পড়ে থাকবেন যে 26 তারিখে কি হলো, যে সারাদিন আমরা আবাহনী মাঠে বসে আছি। আমি একটু পরপরই স্যার দিকে জিজ্ঞেস করছি যে স্যার আমরা কখন ঢুকবো বা কখন অপারেশন শুরু হবে? দুপুর গড়িয়ে যাচ্ছে, রাত, এর মধ্যে শুনলাম ট্যাঙ্ক আসছে। একটু পরে কয়েকজন অফিসার হাসতে হাসতে বললো যে ট্যাঙ্ক আসছে, কিন্তু ট্যাঙ্কের সাথে তো গোলা আসছে নাই। বুঝো না, সব তো সিনেমা দেখানো হচ্ছে। মানুষজন বুঝে ফেলেছে আর কি, মানুষজন তো আসলে 2 2 4 মেলানো সম্ভব। এটা যে একটা আমাদের যে অর্ডার তার আসবে না, আমরা বুঝে ফেলছি। আর আগের দিনে আসলে মানুষ সবাই প্রায় মারা গেছে। তো ভেতরে তো পরিবার আছে, আমরা তো ঢুকবো, তাদেরকে তো বের করতে হবে। এমন একটা অবস্থার মধ্যে বিকাল 5টা বেজে গেল। তখন আমরা শুনলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী সারা খাতুন, জাহাঙ্গীর কবির নানক, আমি যেটা শুনেছি আর কি, যে ওনারা নাকি ভেতরে যাচ্ছে, ইনক্লুডিং সাম আদার রাজনৈতিক ব্যক্তিত্ববর্গ, তারা বিডিআর এর ইয়াদের সাথে কথা বলবেন, জওয়ানদের সাথে কথা বলবেন। এবং তারা কথা বলেছেন, গিয়ে নাকি বলেছেন তোমরা আমার সন্তান, তোমরা কথা শোনো, এরকম বলেছে। এরকম কথা বলি আমরা শুনছি। আমাদের এই সময় প্রশ্ন ছিল যে আমরা কি তাহলে আপনার সন্তান না? এভাবে সেনাবাহিনীর যে অফিসার, আমরাও তো আপনার সন্তান, স্বরাষ্ট্রমন্ত্রী সবাই সন্তান, যদি উনি ওইভাবে বলতে চান। এরকম থেকে উনি বলেছেন, এবং এটা একটা পলিটিক্যাল সলভের দিকে যাচ্ছে। সো উই আর নট সাপোজ টু অ্যান্ড অ্যালাউড টু এন্টার। যদিও আমরা অ্যাটলিস্ট আমাদের ইউনিটে আমরা তো সবাই অস্ত্র, অ্যামিনিশন, এতগুলো তাজা অফিসার সবাই রেডি ছিলাম, সবাই প্রচন্ড ক্ষিপ্ত ছিল, কিন্তু সবার মাথাও ঠান্ডা ছিল যে আমাদের কাজ হবে ভেতরে যে ওনাদেরকে বের করা। এই এটা তো খুব কঠিন অপারেশন না, ইনফ্যাক্ট 3টা ব্রিগেডের জন্য এমন কোনো কঠিন কিছু না, কিন্তু সেই অর্ডার আমরা পেলাম না। বিকাল 5টা বা 6টার দিকে আমার মনে আছে যেরকম আমি দাঁড়িয়ে আছি, তখন ক্যাপ্টেন আশিক স্যার, হ্যাঁ, উনি আমার ইউনিটের ইঞ্জিনিয়ার স্যারই, উনি আবার ইয়ারি পোস্টিং এ র্যাবে গিয়েছিলেন। তো স্যার ওই হাজারীবাগের ওখান থেকে কিছু যে পালিয়ে বিকাল 5টা 5:30, ওই সময় তো 5:30 দিকে, হ্যাঁ রাইট, ফেব্রুয়ারিতে, তখন মাগরিবের ওয়াক্ত, সন্ধ্যা হয়ে গেছে। তখন আমি কিছু গাড়িতে করে কিছু নিয়ে আসলেন, বেশ কিছু 2-3টা পিকআপে করে বেশ কিছু ধরে নিয়ে আসলেন, ওই যে যারা পালিয়ে যাচ্ছিল ওয়ালটপকে হাজারীবাগের সাইড থেকে। তো সেই সময় এরকম উনি এসে ঢুকেছেন, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি দেখতে পাচ্ছি যে আমরা এখানে সব উত্তেজিত, এখানে অস্থির ভাবে হাঁটাহাঁটি করছি। 2জন সিনিয়র অফিসার 2টা কেমিস্টুলে এই আমাদের সামনে চুপ করে বসে নিয়ে গল্প করছেন, খুবই কাম, ওনারা খুবই শান্ত, ওনার সিনিয়র কেউ হবে। আমি তো অনেক জুনিয়র একটা অফিসার, আমি তো ওনাকে চিনি না ওনাদেরকে। তো আমি পাশে আরেকজন সিনিয়র স্যারকে বললাম, প্রবাবলি সালেহ স্যারকে জিজ্ঞেস করেছিলাম যে স্যার আপনি কি জানেন যে এই 2জন অফিসার কারা? উনি বললেন যে উনি হচ্ছে ডিজি ডিজিএফআই, উনি হচ্ছেন ডিজি এনএসআই।
মানে দ্যাটস হাউ আই নো, যে কারণ আমি ওনাদের তো চিনি না, এক নম্বর। আর দুই নম্বর হচ্ছে যে সেটা অন্ধকার ছিল, তো ওনারা তো সিনিয়র অফিসার নিশ্চয়ই ওনারা ছিলেন, আমাদের বড় কথা। তো তখন যাকে ডিজিএফআই বলছিলেন ওই স্যার উঠে আসলেন, উঠে এসে খুব আশিক স্যারকে বকা দিলেন যে তোমাকে কে বলছে এদেরকে ধরে নিয়ে আসতে, তোমার অর্ডার ছিল যে তুমি ওদের ধরে নিয়ে আসছো? আশিক স্যার বললেন এটা অর্ডারের কি আছে, পালিয়ে যাচ্ছে স্যার। আমরা তখন জানতাম না যে ওই যে নাটকীয় ভাবে বৈদ্যুতিক কানেকশন তখন খুলে দেওয়া হয়। হ্যাঁ, বেসিক্যালি তাদের কি কথা হয় রাজনৈতিক ব্যক্তিদের, যে তোমরা পালিয়ে যাবে, তোমাদের পালিয়ে যাওয়ার ফ্রি অ্যাক্সেস দেওয়া হবে, রাইট, ইউ জাস্ট গেট আউট অফ, মানে ওরা বললেও প্রবলেম কথাবার্তা। তো ওদেরকে তখন ওই গেট খুলে দেওয়া হয়েছিল, অন্ধকার করে দেওয়া হয়েছিল, ওরা পালিয়ে যাচ্ছিল। সেই সময় স্যার না বুঝেই ধরে নিয়ে আসছে। তো ধরে নিয়ে আসছে তখন ওটা একটা, এবং এদের মধ্যে কিন্তু কিলারও থাকতে পারে, মানে এরা কিন্তু উইটনেস, আই উইটনেস ছিল, এটা আমার মনে আছে। তখন আমাকে মানে কি করা হবে বোঝা যাচ্ছিল না। শেষে আমার সিইও ছিলেন না, অন্য একজন অফিসার, আমার সিনিয়র অফিসার, সেটা এখন ঠিক মনে পড়ছে না, মানে স্যার, মানে আমি জানতে পারলাম যেটা আমাদের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে কি, যে আশিক স্যারের কাছ থেকে ওই এগুলোকে, বন্দিগুলোকে, মানে এদেরকে, প্রিজনারদেরকে বুঝে নিয়ে তাদের ব্যাগগুলো চেক করে ওখানে মানে কোনো মেটাল টাইপের কিছু আছে কিনা, কারণ যদি মেটাল টাইপের ওগুলো দিতে পরে নাইফ বানাতে পারে বা ওরকম জিনিস ছাড়া ওইটা চেক করে করে ওদের ব্যাগগুলো দিয়ে ওদেরকে একটা পুলিশের ভ্যান আনা হলো, নীল কালারের ওই যে বড় যে পুলিশের বাসগুলোর মতো, ওই বাসে ওদেরকে তুলে দেওয়া হবে। অনেক মানে অনেক মানে আমার মনে আছে যে 25-30 জন তো হবে। তো এরকম আমার রানার ছিল আনোয়ার, ওদেরকে আমি লাইন ধরে দাঁড় করালাম। তো তখন আমরা ক্ষিপ্ত, মানে আমরা কার উপরে রাগ ঝাড়বো, এক স্যার এরকম বলছিলেন যে তোদের গিয়ে মেরে ফেলবো, তোরা আমার ভাইকে মারছিস, এরকমও বলেছে। ওইখানকার কিছু হবে, বাকি ওদেরকে সরে নিয়েছে, এই তুমি সরে আসো, তোমার মাথা গরম হয়ে গেছে, সবার হাতে এখন অ্যামুনিশন। তো আমি কাছে থেকে একজনকে জিজ্ঞেস করেছিলাম যে তোমরা কি আসলে মারছো স্যারদেরকে? তো সে আমার দিকে ঠান্ডা চোখে তাকায় বললো, স্যার আমরা কেউ কেউ নিজে মারছি, কেউ কেউ আমরা মারি নাই, আমাদেরকে বলছে যে এরকম সেরকম শুনছি। তা বললাম তোমরা ডেড বডি গুলো দেখছো, ভেতরে কতগুলো ডেড বডি আছে? বলছে অনেক লাশ স্যার। মানে ওর কথা শুনে আমার মনে হচ্ছিল না যে ও ওরকম ক্ষিপ্ত বা ওরকম একটা বিদ্রোহী বা ওকে ঘৃণা করে। মানে ব্যাপারটা হলো সে একটা পরিস্থিতির শিকার আর কি, অনেকে করছে স্যার, অনেকে করে নাই। বডি আমাদেরকে যেখানে যেখানে ওদেরকে সরাতে বলছে, তোমরা বডি গুলো করে স্যার, আছে স্যার, রুমে রুমে আছে, রুমে রুমে রাখা আছে। মানে মানে ওরা সবাই একটা ভাব দিচ্ছিল যে আমরা জানি না যে মানে কি আমাদেরকে অর্ডার দিচ্ছিল, সবার তো মুখ ঢাকা ছিল, আমাদেরকে যেরকম বলছে আমরা করছি স্যার, এরকম একটা ব্যাপার ছিল। তো হাইবার আমি একটু দূরে বসেছিলাম, ক্যাম্পস্টুলে বসেছিলাম, আনোয়ার বেসিক্যালি ওদের ব্যাগটা চেক করছিল, দূর থেকে দেখাচ্ছিল। তো ওদের ওই একটা দুটো আমি গিয়ে দেখেছি, একটু লাইট একটু কম ছিল, তো আমি দেখলাম যে অনেক শাড়ি, সবার ব্যাগের মধ্যে শাড়ি, 4-5টা করে। ট্রাস্ট মি, মানে হচ্ছে কি তখন আমাদের ব্রেইন এমনই উত্তেজিত ছিল, ওগুলা যে ওরা লুট করে নিয়ে যাচ্ছে এটা আমার মাথায় নাই। তো আমি বললাম তোমার ব্যাগে এতগুলো শাড়ি কেন? সে বলে স্যার আমি এই ওয়াইফের জন্য নিয়ে যাচ্ছিলাম, মানে ছুটির জন্য, আমার ছুটির দিন নেওয়ার কথা ছিল, এখন যখন পালাইছি তখন ওগুলো নিয়ে বেরোইছি। তো প্রায় সবারই হাতে, এবং কয়েকটা জুয়েলারিও ছিল, জুয়েলারি খুব বেশি ছিল না, খুবই কম ছিল আমার যতটুকু মনে আছে। এবং মানে ইয়ে বলতেছিল যে মানে কি করবো স্যার এগুলো, আমি সব একসাথে করো, করে তাড়াতাড়ি ওদেরকে উঠাও। তো ওই জিনিসগুলো ওই ব্যাগের মধ্যে করে আনোয়ারকে আমি বললাম যে স্যার এগুলি কি করবো, আমরা ওখানে ফেলো, আগে এদেরকে উঠাও, এখন আমার সময় নেই, সন্ধ্যাও হয়ে যাচ্ছে, আমরা এখনো বুঝতে পারছি না যে কি হবে, আবার যদি তাও না হয় সেক্ষেত্রে আমাদের ব্যাক করতে হবে যার ইয়েতে ইউনিটে। তো ওদেরকে আমরা তুলে দিলাম। তো ওই কথাটা আমি লিখলাম যে ওই দিন যে গণভবনে আমাদের এক্স মিনিস্টার শেখ হাসিনার শাড়ি মানুষজন নিয়ে যাচ্ছিল, যে মানুষেরা আমাদেরকে বলেছিল যে না এদের ওরা বিডিআর মানুষ, ভাই ভাই, তারপরে এরা আসলে জালিমিয়া করেছে, তারাই কিন্তু এই হত্যার প্রতিশোধ তারাই নিল। আলটিমেটলি তাই হলো না, 15 বছর পরে মানুষের হাতে ওনার সকল আসলে সময় দেখেন, আপনি খেয়াল করে দেখেন কেমন করে প্রতিশোধটা নেয়। এই শাড়ি নিয়ে সবাই ছবি দিল, সেই শাড়িগুলো দেখে আমি আর কি ইমোশনাল একটা পোস্ট দিয়েছিলাম যে সময় কেমন করে ফেরত আসে। আমার সেই শাড়িগুলির কথা মনে পড়লো যে এইভাবে ঠিক বিডিআরের শাড়িগুলো নিয়ে গেছে, উনি আমাদের না করলেন, আমরা যেতে পারলাম না, ভাবিদের বাঁচাতে পারলাম না। হ্যাঁ, আর আজকে ওনার নিজের শাড়ি মানুষজন নিয়ে যাচ্ছে, জিনিসটা খুবই খারাপ হয়েছে, এটা ইয়ে করার মতো না। কিন্তু ওই যে সেড যে হিস্ট্রি আমাদের মনের মতো নরম না, সে খুবই কঠিন। এন্ড ওই দিন রাতে আমরা ঢুকতে পারলাম না, অনেক মহড়া হলো, ট্যাঙ্ক আসলো, আমরা ছিলাম প্রেজেন্ট, কিছুই হলো না, সবকিছুই আসলে ভেতরে আগে থেকে প্রি প্ল্যান, ভিতরে সবকিছু হচ্ছিল, যেগুলো আমরা পরে জেনেছি।
তারপর দিন ওই দিন রাতের বেলা আমাদের যখন মানে ডিউটি